আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি তো কাউকে মারিনি। কে বললো এই কথা? তুমি ইকবাল সাহেবের ছেলেকে মারোনি? এবারে কথায় আদ্র নড়ে চড়ে উঠল, মুখে কিছুটা হাসির রেখা টেনে স্বাভাবিক গলায় ভনিতাহীন জবাব দিল। ও আচ্ছা, ওই ছেলেটা। আমি তো ওকে মারিনি, শাস্তি দিয়েছি। আফজাল তেলে বেগুনে জ্বলে উঠে হুঙ্কার ছাড়েন। মারোনি, শাস্তি দিয়েছো মানে? দুটো কি আলাদা বিষয়? ছেলেটার দুইটা হাতে খারাপভাবে ফ্র্যাকচার হয়ে গিয়েছে, প্লাস্টার করা হয়েছে। ডাক্তার বলেছে 3 মাসে ওই হাতে কোনো কাজ করতে পারবে না। আদ্র এবার কিছুটা শব্দ করে হেসে উঠল, গাছাড়া ভাব নিয়ে নিরপরাধী হয়ে বলে, ওর যতটুকু শাস্তি হওয়া উচিত ছিল তার অর্ধেকও তো দেইনি। আমি তো শুধু ওর হাত ধরেছিলাম। এতে ওর হাত যদি এতটা নাজুক হয় তাতে আমার দোষ কি? ছেলের এমন ভঙ্গিতে আফজাল যেন অবাক হয়ে গেলেন। এসেছে পর্যন্ত এতটা শান্ত চুপচাপ ভদ্র হয়ে থাকা ছেলে হুট করে এমন ভাবহীন বেপরোয়া কথাবার্তা বলছে। বেজায় ক্ষেপে চেঁচিয়ে উঠে দাঁড়াতে নিলে তোফাল ভাইকে টেনে ধরে শান্ত করতে চেষ্টা করে। ভাই রেগে গেলে হুশ খুইয়ে ছেলেটাকে আবার না মেরে বসে। এই এক ঘটনায় পুরো 17 বছর বাড়ি ছাড়া, এখন মারলে আর ফিরেও আসবে না। শান্ত কণ্ঠে ছেলেদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, বিনা কারণে কেন তোমরা ছেলেটাকে মারলে আদ্র? সাদাব চোখ ছোট করে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগে আদ্র গাছাড়া ভাব দেখিয়ে বলে ওঠে, কে বললো বিনা কারণে মেরেছি? ওই ছেলেটা যেহেতু মিথ্যে অপবাদ দিয়েই দিয়েছে, তাহলে আর যতটুকু বাকি আছে সেগুলো ফ্র্যাকচার করে দিয়ে আসবো। ছেলের কথায় ফুসফুস শ্বাস ফেলে বলে, আজ পুরো অফিসের মানুষের সামনে এই ছেলের বাপ এসে আমাদের নালিশ করে গেল, কথা শুনিয়ে গেল। তোমাদের কি ব্যাপারটা এতটা সহজ মনে হচ্ছে? আমার মান সম্মান ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সমস্যা নেই, 2 দিন পর সবাই ভুলে যাবে। যাকে কখনো দেখেনি তাকে নিয়ে করার নালিশ কেউ কেন মনে রাখবে? টেনশন করবেন না। আফজাল পরপর শ্বাস ফেলে নিজেকে শান্ত করতে চাইল, কঠিন গলায় প্রশ্ন করল, কেন মেরেছো তুমি ছেলেটাকে? ছেলেটা আমার হার্টবিট ছোঁয়ার চেষ্টা করেছিল। মানে হার্টবিট কিভাবে ছোঁয়া যায়? কি বলছো, সহজ ভাষায় বলো। পাশ থেকে সাদা পাক বাড়িয়ে নরম কণ্ঠে বলে, বড় আপু, ছেলেটা ভাইয়ের সাথে বেয়াদবি করেছে, মারতে চেয়েছিল এই জন্য। সামান্য মারতে চেয়েছিল বলে তার হাত এভাবে ভেঙে ফেলবে? এটা কি সিনেমার ফাইটিং? আমার অনুপস্থিতিতে একটা ছোট পিঁপড়াও যদি আবার কলিজায় ছোঁয়ার চেষ্টা করে, তাকে কেন, তার বংশশুদ্ধ শেষ করে দেব। সেইখানে তো ছেলে। আড্ডু বিড়বিড় করে কথাটুকু বলে, উঠে দাঁড়াতে দাঁড়াতে বাবার দিকে মাথা নত করে শান্ত স্বরে বলে, বাবা আর কিছু বলবেন? না হলে আমি যাই। আফজাল কিছু বলতে মুখ খুলেও পুনরায় বন্ধ করে নিলেন। মুখে চশচক শব্দ করে মাথায় হাত দিয়ে থমে বসে পড়লেন ঝুঁকে। পরপর নিজে নিজে চেঁচিয়ে ওঠে, কি ভেবেছো তোমাকে কিছু বলবো না, যা ইচ্ছে তাই করবে, আর আমি ভয় পেয়ে সব মেনে নেব? ভুল ভাবছো। এমন কিছু দ্বিতীয়বার দেখলে আমার থেকে খারাপ কেউ হবে না। সাবিনা কান্না ভেজা কণ্ঠে স্বামীকে বলে, কি বলছেন আপনি? আপনি ছেলেটার রাগ সম্পর্কে জানেন না? যদি আবার বাড়ি ছেড়ে চলে যায়, তুমি আর একটাও ধমকে কথা বলবে না ওর সাথে। আদ্র উঠে মায়ের কাজ ঝরিয়ে ধরে বলে, চিন্তা করো না মা, যে কারণে বাড়ি ছেড়েছিলাম সে কারণেই থেকে যাব পার্মানেন্ট। টেবিলের সামনে গিয়ে দাঁড়াতে 2 মা হন্য হয়ে উঠে পড়ে লাগে কি হয়েছে, কেন মেরেছে আর কাকে মেরেছে তা জানতে। আদ্র খুব মুখ স্বাভাবিক রেখে বলে, বখাটে ছেড়ে একটা আমার সাথে বেয়াদবি করেছে, তাই হাতটা আস্তে করে মুচড়ে দিয়েছিলাম। বৃষ্টির তোড় বেশ খানিকটা কমেছে, এখন শুধুই দেখা মিলছে ঝিরি ঝিরি ফোঁটায় পড়া কিছু দানা মাত্র। রাত 10:40 থেকে 45-এ কাঁটা টিকটিক করছে। ঘর বেশ খানিকটা অন্ধকার করে নীলরঙা ড্রিম লাইটের আলোয় বালিশে হেলান দিয়ে হাঁটুতে মুখ গুজে বসে আছে ভূমি। ঘুমানোর জন্য বেশ চটপট করলেও ঘুম ধরছে না চোখে। বারবার ভেসে উঠছে সন্ধ্যায় ঘটে যাওয়া নিজের সাথে ঘটনাটা। কেমন ভয় এসে হানা দিয়েছে যেন। সাদা ব্যান্ডেজে পেঁচিয়ে রাখা হাতটা বারবার সামনে এনে নাড়াচাড়া করছে আর দেখছে ঘুরিয়ে ঘুরিয়ে। জ্বালা করছে না যদিও, ওষুধ লাগাতে তা কিছুটা সেরেছে, কিন্তু হাতে যে এমন দাগ পড়ে গিয়েছে কথাটা মাথায় আসতেই যেন কান্না দলা পাকিয়ে উঠছে। হঠাৎ চাপিয়ে রাখা দরজায় ঠকঠক আওয়াজ পড়তে চোখ ঘুরিয়ে সেদিকে তাকায়। হাতে খাবারের প্লেট নিয়ে আড্ডুকে এগিয়ে আসতে দেখে ভূমি সোজা হয়ে বসে। অন্ধকার রুমে হুট করে কটকটে আলো জ্বলে ওঠায় চোখ মুখ কুচকে বন্ধ করে নেয় ভূমি। আড্ডুর সামনে এগিয়ে এসে ভূমির পানসে মুখটাকে আলতো হাতে আগলে ধরে মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করে, এভাবে বসে আছো কেন? খারাপ লাগছে? ভূমি কঁপে ওঠে এই ছোঁয়ায়।
কেঁপে ওঠে এতটা শান্ত সুরে বলা কথায়। বুকের ধুকভুকানি গটগট করে বাড়তে থাকে। শরীরের লোমকূপগুলো শিরশির করে খাড়া হয়ে ওঠে। হাতের অন্তরের সমস্ত বাহ্যিক ব্যথা ভুলিয়ে এক শীতল শিহরণ বেয়ে যায় সর্বাঙ্গে। চোখ পিটপিট করে তাকায় সামনের মানুষটার দিকে। কেমন কাতর চাহনিতে তাকিয়েছে তার দিকে। ভূমি কি উত্তর দিবে? সে তো আদ্রের সামান্য মুখে ছোঁয়া পেয়েই যেন তুষারপাতে বর্ষিত বরফের ন্যায় জমে গিয়েছে। আজ ব্যথা পেয়েছে বলে কি লোকটা তার সাথে এতটা কোমল আচরণ করছে? ভূমি মুখের রেখা দুদিকে ছাড়িয়ে মনে মনে আওড়ালে, যদি দাগ থেকে ভালো কিছু হয় তবে দাগই তো ভালো। আমার শরীরে ভাওয়া সামান্য ব্যথার মাধ্যমে যদি আপনার ভালোবাসা পাই, তাহলে এ ব্যথা আমি প্রতিদিন পেতে চাই। সাথে পেতে চাই আপনার যত্ন, আপনার ভালোবাসা। এই মেয়ে, হা করো। ভাবনার মাঝে আদ্রের শক্ত পুরুষালী কণ্ঠ কানে প্রবেশ করতে ভূমি সহজ হয়ে ওঠে। সোজা হয়ে তাকায় সামনে। আদ্র চোখে ইশারা করতেই নিজের মুখের সামনে খাবার দেখে অকপটে মুখ তুলে নেয়। আজকের দিনটা তার জন্য, শুধুমাত্র নিজের জন্য লিখিত। তা না হলে কি পরপর এত বড় বড় চমক তাকে পেতে হতো? 2-3 লোকমা খেয়ে ভূমি ঢোক গিলে হঠাৎ বলে ওঠে, আদ্র ভাইয়া সরি। আদ্র বিস্ময় নিয়ে তাকায় ভূমির দিকে। পরপর মুখভঙ্গি সহজ করে আলতো হাসে, তবে জানতে চায়নি কেন মেয়েটা তাকে সরি বলছে। ভূমি আদ্রের দিকে আগ্রহ ভরা দৃষ্টি ফেলে তাকে অপেক্ষা করছে কখন আদ্র ভাইয়া জানতে চাইবে কেন সে সরি বলল। কিন্তু আদ্রের থেকে কোনো আগ্রহ এলো না। সে তো চুপচাপ খাইয়ে যাচ্ছে। ভূমি ঢোক গিলে মুখ ফুলিয়ে তাকালো, কণ্ঠ ভারী করে বলল, জানতে চাইবেন না কেন সরি? না, সবকিছু জানার আগ্রহ থাকা ঠিক না, কিছু কিছু বুঝে নেওয়াই ভালো। আদ্রের সহজ শান্ত জবাবে ভূমি ঠোঁট উল্টে তাকালো। সে বলতে চাইছে, অথচ লোকটা কেমন অনীহা দেখাচ্ছে। দুষ্টু লোক তস্ত হয়ে বলল, আপনি না শুনলেও আমি বলবো। আদ্র ভূমির অভিমানী কণ্ঠে বলা কথাটা শুনে মাথা নিচু করে ঠোঁট কামড়ে হাসলো। মাথা তুলে জিজ্ঞেস করলো, আচ্ছা বলো, কেন সরি? ভূমি অপরাধীর ন্যায় কণ্ঠ খাদে নামিয়ে বলতে লাগলো, আমার কারণে আপনাকে মারামারি করতে হয়েছে, তার জন্য। তখন আপনার সাথে এভাবে কথা বলার জন্য, আর এখন বড় আব্বুর কাছে আমার কারণে বকা শোনার জন্য। ভূমির কথায় আদ্র নিঃশব্দে হেসে উঠল। মাথাটা নিচু করে ঝাঁকায় সন্তপর্ণে চোখ জোড়া ঠেকালো ভূমির মুখপানে। কিছু সেকেন্ড পলকহীন তাকিয়ে থেকে কোমল কণ্ঠে বলে, কারণটা তুমি হলেও জীবনটা তো আমার ছিল, অত সব তোমাকে ভাবতে হবে না। আদ্রের কথার অর্থ ভূমির বোধগম্য হলো না। ভুরু কুচকে তাকালো আদ্রের দিকে। কথাটা মাথায় বার কয়েক আওড়ালো, অর্থাৎ শূন্য ফলাফল পেয়ে কৌতূহল নিয়ে প্রশ্ন করে বসলো। মানে? আদ্র খাবার শেষ করে প্লেটে হাত ধুয়ে ভূমির মুখ মুছে দিতে দিতে বলল, মানে তোমাকে বুঝতে হবে না, বললাম না সবকিছু জানতে হয় না, বুঝতেও দরকার হয়। এখন চুপচাপ ওষুধ খেয়ে শুয়ে পড়ো। ভূমি ভাবুক হয়ে রইল এখনো। আদ্র মুখের সামনে ওষুধ ধরতে বাধ্য মেয়ের মতো তা মুখে পুড়ে নিয়ে পানি দিয়ে গিলে নিল। আদ্র ভূমির মাথায় আলতো হাত রেখে শুয়ে পড়তে বলে ভূমির জড়ো করে রাখা অমিশ্রণ ললাটে পুরুষালী চিকন ঠোঁটের উষ্ণ অধর ছুঁয়ে দিল। আকস্মিক ঘটনায় হকচাকালো ভূমি। মুহূর্তে কেঁপে উঠল ভূমির ছোট্ট দেহ। চক্ষুজোড়া অবিশ্বাস্য চাহনিতে বের হয়ে যাওয়ার ন্যায় উদ্দাম হয়ে উঠল। কাঙ্ক্ষিত ব্যক্তির এমন অপ্রত্যাশিত কাজে ভূমি কিছু সময়ের জন্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে রইল। পরক্ষণেই লজ্জায় জড়ো হওয়া মুখখানি নত করে নিচে রাখলো। হস্ত তালু গিয়ে ঠেকলো তুলতুলে মুখখানায়। ভূমি হতভম্ব হলো নিজের মুখখানা পরিমাণের চেয়ে এতটা উষ্ণ অনুভব করে, যেন ধোঁয়া বের হচ্ছে। ভূমি অবস্থা বেগতিক, যা দেখে আদ্র মুখ টিপে হাসলো। ভূমির মাথা থেকে নিজের হাত সরিয়ে পাশের টেবিলে রাখা প্লেট বাটি গুছিয়ে বেরিয়ে যেতে নিল। আদ্রকে যেতে দেখে চোখ তুলে ভূমি পট করে তাকালো সেদিকে। বুকটা সজোরে লাফাচ্ছে, যেন এক্ষুনি বেরিয়ে আসবে। হাত চাপালো বক্ষে, সজোরে চেপে ধরলো নরম হাতে। আদ্র বের হতে নিয়ে পুনরায় পেছন ফিরে তাকিয়ে কিছুটা হাস্যকণ্ঠে শুধালো, বরফ লাগবে? এনে দিব? আদ্রের বিদ্রুপ করে বলা কথাটা ভূমির বুঝতে বাকি নেই। লোকটা মজা নিচ্ছে তার সাথে। ভূমি চোখ সরিয়ে শুয়ে পড়ল পেছন ফিরে। আদ্র সব করে হেসে লাইটটা বন্ধ করে চলে গেল। কেমন লজ্জার কথা, একটা চুমুই তো খেলো, তাই বলে কি এমন হবে? কই, যখন লুকিয়ে ওনাকে দিয়েছি তখন তো এমন হয়নি। তালুতে মুখ ঢেকে ভূমি নিজের মনে এসব ভাবছে আর লজ্জায় লাল নীল হচ্ছে। প্রথমবারের মতো কোনো পুরুষের ছোঁয়া পেয়ে কিশোরী মনের আবেগগুলো ধপধপ করে হৃৎপিণ্ড ছিঁড়ে বেরিয়ে আসতে উদ্বুদ্ধ হয়ে উঠেছে যেন। পরক্ষণেই মুখ থেকে হাত সরিয়ে ভাবতে লাগলো, আদ্র ভাইয়া আমাকে কিস করলো কেন? উনিও কি আমাকে ভালোবাসেন, নাকি অসুস্থ বলে ভাই হিসেবে সহোদর দেখাচ্ছেন? কিন্তু ভূমির মনে তো ভাই হিসেবের কোনো জায়গা নেই। পরপর মাছি তাড়ানোর ভঙ্গিতে হাত নেড়ে হেসে বলল, দূর, উনি তোকে ভালোবাসে তাই দিয়েছেন। চাচাতো বোনকে কেউ কিচ করে নাকি?
এমনি এমনি? কথাটা ভাবতেই শরীর বেয়ে ঠান্ডা এক ভালো লাগার অনুভূতি বেয়ে গেল। মনটা আনন্দে নেচে কুদে উঠল কথাটা ভেবে। খুশিতে লুটোপুটি খেতে লাগলো সারা বিছানা জুড়ে। চোখ বুঝলেই হারাচ্ছে কল্পনার জগতে। মনের মাঝে ভালো খারাপ লজ্জায় মাখা শত শত কল্পনার ডানা ঝাপটাচ্ছে। বারবার মনে হচ্ছে এ কেমন অনুভূতি। ভালোবাসার মানুষ ছুঁয়ে দিলে এমনটা হয়? আজ আর তোর ঘুম হওয়ার নয়, সব ঘুম চুরি করে নিল লোকটা, তাও একটা কিচের সাথে। সময় ঘূর্ণায়মান, কেটে গেছে বেশ কিছুদিন। ব্যস্ততার মাঝে কাটছে সকলের জীবন। হাড্ডের নিত্যদিনের কাজ, রোজ সকালে যাওয়া, বিকালে ক্লান্ত ভারী শরীর নিয়ে বাড়ি ফেরা। সাদাপো তুমুল ব্যস্ত নিজের পার্টি অফিস নিয়ে। রাজনৈতিক কাজ হেলাফেলা করা তো যায় না। সভাপতিত্বে নিজেকে উপস্থাপন করতে হলে সকল দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যেতে হবে। সকালে বের হলে কখন সন্ধ্যায়, আবার কখনো ফিরতে বেরিয়ে যায় রাত 12টা। দুপুরটা বাহিরে কাটিয়ে দেয়, কেবল শুক্রবার ব্যতীত। বাড়ির দুই কর্ত নিজেদের অফিসের কাজে কাজে। এদিকে হুড় করে এগিয়ে এলো ভূমিদের এসএসসি পরীক্ষা। আর মাত্র একটা রাত পেরোনোর অপেক্ষা। এতদিন বেশ আরামে এসে দিন কাটালেও এখন পড়তে পড়তে নাকানি চুবানি খাওয়ার মতো অবস্থা দুবোনের। সকালে কোচিং, বিকালে টিউশন, আর রাতে আড্ডের রামধামকের সাথে কাটছে সময়। দুদণ্ড জিরানোর ফুরসত মিলছে না যেন। আড্ডের সাপ বানিয়ে পাশ করতে না পারলে কঠিন শাস্তি। আর ভূমি কখনো চায় না আড্ডের সামনে নিজের ছোট নাকটাকে কাটতে। তাকে পাশ করতে হবে, যেভাবে হোক করেই দেখাবে। নিজেকে আড্ডু ভাইয়ের যোগ্য করে তুলতে হবে, যাতে বড় করে কেউ কখনো বলতে না পারে আড্ডের বউ এসএসসি ফেল। কথাটা ভেবেই ভূমি নিজেকে তস্ত করে ফেলে সে এই মুহূর্তে পড়তে বসবে, কিন্তু বই হাতে ধরলেই মাথা খালি। ভূমির পুড়ে যাওয়া হাত এখন বেশ খানিকটা সেরে উঠেছে। কলম ধরতে বা লিখতে পারছে ঠিকভাবে, কিন্তু খাবারটুকু নিজ হাতে ধরে খাওয়া হয় না এখনো। কখনো মায়েদের হাতে, কখনো ভাইয়াদের, আবার কখনো বোনের হাতে খাওয়া হয়। ইচ্ছে করেই ভূমির এই ফোন দিয়ে যাতে আড্ডের হাতে খেতে পারে, কিছু সময় একান্তে কাটাতে পারে। এতেই যেন চাঁদ হাতে পাওয়ার মতো আনন্দ কাজ করে মেয়েটার মাঝে। আড্ডু যখন সামনে বসে খাইয়ে দেয়, মেয়েটা ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থাকে কেবল। কত শতবার বোঝানোর চেষ্টা চালালো নিজের মনের কথা, কিন্তু পাষাণ লোকটার মাঝে কখনো কোনো ভাবগতি হয় না। হয়তো বুঝেও না বোঝার ভান করে থাকে। এতে বেজায় অসন্তোষ ভূমির। সময় সন্ধ্যা পেরিয়েছে বহুক্ষণ আগেই। রাতের দ্বীপ্রহর গুটগুটি আধারে ছেয়ে আছে চারিপাশ। টানা 8 দিন বৃষ্টি পেরিয়ে আজ আকাশে থালার মতো চাঁদ উদিত হয়েছে। সাথে চকচক করছে অজস্র জলমলে তারা। তারা ব্যতীত চাঁদের সৌন্দর্য যেমন অসম্পূর্ণ, আড্ডু ভাই ব্যতীত ভূমির জীবনও তেমন অসম্পূর্ণ, নিঃস্ব। দুটোর সংমিশ্রণে দুই জাহানের সৌন্দর্য। পড়ায় মুখ গুজে বসে থাকা ভূমি বইয়ের ফাঁকে চোখ ভিজিয়ে কালো গ্লাসের জানলা ভেদ করে আসা 4টার দিকে তাকিয়ে সব ভাবছে। আর আনমনে হেসে উঠছে। পাশে বসে বসে খাতায় চক কষছে আদ্রি। কিছু সময় হলো স্যার বিদায় নিয়েছেন আজকের মতো। পুরো 2.5 ঘন্টা যুদ্ধ করার পর গিয়েছেন। এখন তো একটু করে রেস্ট করার দরকার। কিন্তু নির্দয় আদ্র ভাইয়া তা মানলেন না। পুনরায় কড়া করে বলে গেলেন যাতে বই ফেলে এক চুলো না নড়ে কেউ। প্রথম দিনই পড়েছে আইসিটি পরীক্ষা। অসম্ভব ক্ষিপ্ত ভূমির মেজাজ। কিছুই তো পারে না। যতক্ষণ স্যার বোঝায় এসব বাইনারি অক্টেল কোডিং, ততক্ষণ পাড়াগুলো মনের বেশ গভীরে ঢুকে। কিন্তু স্যার যেতেই সব হাওয়ায় মিলিয়ে যায়। রাতের খাবারের সাথে চিবিয়ে খায়। কি এক জ্বালা! এত স্বল্প বুদ্ধি কি কেবল তাকেই দিয়েছে আল্লাহ তাআলা? তাও কি করার, বই সামনে বসে আছে আর মাঝে মাঝে মনের সুপ্ত প্রেমটা জাগিয়ে মেয়েটা হেসে উঠছে। এটাও তো জীবনের সবচেয়ে বড় একটা অংশ নাকি? হুট করে বাস খাই ধমকে কেঁপে ওঠে ভূমি। আনমনা হয়ে বসে থাকায় ধমকে ধরফড়িয়ে হাত থেকে বইখানা মার্বেল ফ্লোরে পড়ে গড়াগড়ি খেতে লাগলো। ভূমি বুকে থুতু দিয়ে চোখ ওপরে তুলে তাকাতে ঢোক গিলল। আড্ডু বেজায় রেগে তার দিকে লাল চক্ষু বর্ষণ করে রেখেছে। দাঁত কিরমির করছে। তা না চোয়াল দেখে বেশ আন্দাজ করে ওঠা যাচ্ছে। আড্ডির এমন করে তাকানোর অর্থ খুঁজতে ভূমি ভাবনায় পড়ে হিসাব করতে লাগলো কি করেছে সে। বুঝে উঠল না। বোকা হাসতে চেষ্টা করে চোখ পিটপিট করে জিজ্ঞেস করলো, জি ভাইয়া। ওখানে কি কোনো ফানি সিন চলছে? ক্ষিপ্ত কণ্ঠে জানালার দিকে হাত ইশারা করে প্রশ্ন করলো। ভূমি বুঝলো সে যে বসে বসে হাসছিল তা দেখে ফেলেছে। ভয়ে নিজের চেয়ার ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে মাথা দুলিয়ে না জানালো। তাহলে হাসছিলে কেন না পড়ে? আমি তোমাদের পড়তে বললাম। জি ভাইয়া, আসলে বই তোলো, বসো নিজের জায়গায়। আর একবার যদি দেখেছি বিনা কারণে হাসতে, থাপড়ে দাঁত ছাড়া করে ফেলবো। তখন হেসো যত মন চায়। ভাইয়ের কথায় পাশে বসে থাকা আড্ডি ফিক করে হেসে ওঠে। ভূমি চোখ গরম করে তাকায় বোনের দিকে। কিরমির করে বলে, তোকে পরে দেখে নিচ্ছি। তোর ভাইয়ের এমন করার প্রতিশোধ তোর ওপর চলবে ভাজি। কাপা কাপা পায়ে এগিয়ে এসে অসহায় মুখ করে বই তুলে গা ঘেঁষে বসে পড়ে চেয়ারে। চোখ তুলে তাকিয়ে একবার পরখ করে আড্ডের মুখভঙ্গি। না, এখন কিছুটা স্বাভাবিক।
ভূমি ফোঁস করে একটা নিঃশ্বাস টেনে মিনমিন করে বলে, ভাইয়া কি পরবো? আমার মাথায় কি লেখা আছে তা পড়ো, স্টুপিড। আদ্র অতিষ্ঠ হওয়া কণ্ঠে কথাটা বলে এগিয়ে যায় চেয়ার আনতে। ভূমি গালে হাত ঠেকিয়ে গোল লাগা কণ্ঠে বিড়বিড় করে, তা তো সেই কবে থেকে পড়তে আমি এক পায়ে খাড়া হয়ে আছি, আপনি তো সুযোগ দিচ্ছেন না। এই ছোট্ট মস্তিষ্কে কি আর ভেজালপূর্ণ জিনিস সহজে ধরা পড়ে? কি বললে? আদ্রের শক্ত কণ্ঠের প্রশ্নে ভূমির মুখে ঠেকানো হাতখানা টুপ করে নিচে পড়ে যায়। চোরাচোখ করে থতমত হয়ে বলে, না না কিছু না। রাত পেরিয়ে সূর্য দখল করেছে তার চিরচিত ঠিকানা। ভোরের আলো ফুটতে না ফুটতে পাখিরা কিচিরমিচির শব্দ তুলে গেয়ে চলেছে তাদের সুরেলা কণ্ঠে পরিচিত মুগ্ধকর মন মাতানো গান। জানান দিচ্ছে আলো ফুটেছে ধরণীতে। বর্ষার আগমন ঘটলেও গরম তার বিন্দুমাত্র উত্তাপ কমাতে পারেনি। গ্রীষ্মকালে গরমে উত্তপ্ত নগরীতে ভোরের এই সময়টাই থাকে সব থেকে শান্ত, নিরিবিলি এবং শীতলতম একটি সময়। দিনের বাকি সময়টা সূর্যের সাথে লড়াই করতে করতে আকাশ থেকে যখন সূর্য নিভে যায় তখনই ভোরের শীতলতা প্রকাশ পায়। বেশ ভোরেই ঘুম ভেঙে আজ নিজ বিছানায় আড়ষ্ট হয়ে বসে আছে ভূমি। পাশে আদ্রি, দুবোন একসাথেই ঘুমিয়েছে। পরীক্ষার চিন্তায় ঘুমিয়েছে বললে ভুল হবে। সারা রাত এপাশ ওপাশ করেছে ভূমি, নিজেও ঘুমায়নি বেচারি। হাড্ডিকেও দুদণ্ড চোখ বুজার সুযোগ দেয়নি। মেয়েটার চোখ লেগে আসতেই এটা সেটা বলে পট করে ঘুম ভাঙিয়ে দেয়। হাড্ডি বেচাই বিরক্ত হয়, কপাল চাপড়ে বিড়বিড় করতে থাকে, কেন তোর সাথে আজ থাকতে এলাম, আর জীবনে নাম নিব না। এই ভোর হতেই মেয়েটার চোখ দুটো খানিক লেগে এসেছে, কিন্তু ভূমির তাও হয়নি। সারা রাত জেগে এখন ধ্যানমগ্ন হয়ে বসে আছে, হাত পা ভাঁজ করে। চোখ জোড়া নিভু করছে, নিজের উপর বিদ্বিষ্ট হয়ে উঠেছে। এমন হলে কিভাবে সে পরীক্ষায় বসবে? সকাল 8টা পেরোতে সাবরিনা হাঁক ছাড়ছেন বারবার মেয়েদের জলদি এসে নাস্তা করে নিতে। আজ দুই কর্তা অফিস যায়নি, মেয়েদের পরীক্ষার জন্য দোয়া দিয়ে তবেই যাবেন। মিসেস সাবরিনা মেয়েদের হাঁক ছাড়তে ছাড়তে হয়রান, কিন্তু তাদের নামগন্ধ নেই। অতিষ্ঠ হয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে এলেন। মেয়ের ঘরের সামনে এসে দরজা খোলা পেয়ে ভিতরে প্রবেশ করতেই দেখলেন ভূমি রেডি হচ্ছে। বেচায় রাগ হলো, এতক্ষণ ডেকে ডেকে যে গলা শুকিয়ে নিচ্ছেন এই মেয়ে শুনেও জবাব দিচ্ছিল না। অন্যদিন হলে নিশ্চিত মাথায় দুঘা লাগিয়ে দিতেন, কিন্তু আজ মেজাজ দেখালেন না, বরং সহদয় দেখিয়ে নরম কণ্ঠে জিজ্ঞেস করলেন, কখন উঠলি মা? আমি তো ভাবলাম এখনো ঘুমোচ্ছিস, ডাকছি জবাব দিচ্ছিস না। ভূমি মাথায় হিজাব করতে করতে তাকালো মায়ের দিকে। মেয়ের এমন শুকনো নেতিয়ে যাওয়া করুণ চাহনি দেখে হকচাকালেন তিনি। দুপা এগিয়ে মেয়ের মাথায় হাত রেখে উদ্বিগ্ন হয়ে জানতে চাইলেন, এ কি রে ভূমি, চেহারার এই দশা কেন? তুই সারা রাত ঘুমোসনি? ভূমি ঠোঁট উল্টে দুদিকে মাথা দুলিয়ে না জানান দিলে সাবরিনা মেয়ের বিষয়টা বুঝতে পেরে আলতো হেসে মেয়েকে আগলে কোমল কণ্ঠে বলেন, পাগলি মেয়ে, এত ভয় পেতে হয় নাকি? মনে সাহস রাখ, ইনশাআল্লাহ পারবি। ভয় পাস না বেশি, টেনশন করলে যা পড়েছিস তাও তো ভুলে যাবি নাকি? রেডি হয়ে মা মেয়ে একসাথে নিচে নেমে আসে। পরপর আদ্রিও নেমেছে। টেবিলে প্লেট সামনে বসে আছেন দুই কর্তা, এখনো খাওয়া হয়নি, মেয়েদের অপেক্ষায় বসেছিলেন। দুই মেয়ে উপস্থিত হতে মিস্টার আফজাল হাসি মুখে জিজ্ঞেস করলেন, কি হলো, আমার মেয়েদের মন খারাপ কেন আজকের দিনে? বাবার কথায় আদ্রি হেসে উত্তর দেয়, না আপু মন খারাপ না, রাতে ঘুম হয়নি এজন্য। খাবার সামনে ধ্যান করে বসে আছে ভূমি। খাবারের একটা দানা যেন গলা দিয়ে নামছে না। ভয়, নার্ভাসনেস এক হয়ে হাত পা যেন থরথর করে কেঁপে উঠছে। কিভাবে খাবে, পেট কেমন গুড়গুড় করছে, যেন মনে হচ্ছে পরীক্ষা দিতে না অগ্নি পরীক্ষা দিতে যাচ্ছে। সারা বছর হাত পার হাতে একটা ফাইল কলম নিয়ে হেলে দুলে পরীক্ষা দিতে যাওয়া মেয়ে কিভাবে এমন একটা কঠিন পরীক্ষায় নিজেকে বসাবে তা ভাবতে ভয় পোকারা হাতুড়ি পিঠা করে জানান দিচ্ছে, ভূমি তুই যদি ফেল করে আসিস। ভয়াতুর চোখে একবার দৃষ্টি রাখলো পাশে বসে থাকা বোনের দিকে। সে তো কতটা আরামে খাচ্ছে, মুখে কোনো ভয়ের ছাপ নেই। ভূমি অবাক হলো আদ্রিকে এতটা চিলমুড়ে দেখে। তবে কি পরীক্ষা নিয়ে টেনশন না করার কোনো টোটকা রয়েছে? ভূমি তা জানতে হবে। মা বাবা, বড় আব্বু, মনির সবাইকে সালাম করে দুবোন বেরিয়ে গিয়েছে। আজ প্রথম পরীক্ষার কেন্দ্র পড়েছে সিটির ভিতরের এক কলেজে, যার জন্য সাথে করে যাচ্ছে সাদাব। আদ্র যেতে পারেনি, নিজেদের কলেজেও কেন্দ্র বসেছে। অবশ্যই আদ্রকে উপস্থিত থাকতে হবে, প্রিন্সিপাল স্যার জানিয়ে দিয়েছেন সেটা। ভূমি বেশ করে চেয়েছিল যেন আদ্র ভাইয়ের সাথে আসে, কিন্তু যখন শুনেছে আদ্র যেতে পারবে না, ভূমির বেশ মন খারাপ হয়েছিল। কিন্তু কি করার, ওনার দায়িত্ব ওনাকে পালন করতে হবে, তা ভেবে কিছু বলা হয়নি। আধ ঘন্টার মাঝে ভূমিদের গাড়ি এসে দাঁড়ায় কাঙ্ক্ষিত কলেজের সামনে।
ভাইয়ের থেকে বিদায় নিয়ে প্রবেশ করে ভেতরে। গার্ডিয়ানের প্রবেশ নিষেধ, যার কারণে সাদাবকে সেখান থেকেই ফিরে যেতে হয়েছে। বোনরা চোখের আড়াল হতে নতুন জায়গায় এসে এত মানুষের মেঝে ভয়টা যেন তরতর করে বেড়ে উঠল। ভয়ে ভয়ে কাঁপা পায়ে নিজেদের ভবন খুঁজে এসে দাঁড়ালো হলের সামনে। ইয়া বড় একটা কক্ষে পড়েছে ভূমিদের সিট। রোল খুঁজে পেয়ে হতাশ হয়ে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রইল দুজনে। একই হলে সিট পড়লেও একজন পড়েছে একেবারে সামনের সিটে আর একজন একেবারে পেছনের সিটে। ভূমির শেষ আশা ছিল বোনটা অন্তত দেখে লিখবে, কিন্তু তা মুহূর্তে মাটি হয়ে যেতে দেখে কেঁদে বাসাতে মন চাইছে। প্রথম বেল বাজতেই ভূমি এসে নিজের সিটে বসতে যাবে, চোখ ছানা বড়া। শেষে কিনা তার পাশে একটা ছেলের জায়গা মিলল। এমনিতে ছেলেদের সামনে যেতে কেমন লাগে, সেখানে এতগুলো পরীক্ষা একটা ছেলের পাশে বসে দিবে। দুঃখে নিজের ভাগ্যকে বকে চোখে ভাসাচ্ছে। ভূমি তাকালো না সেদিকে। ছেলেটা তার বন্ধুদের সাথে কথা বলছে, সেটা কথার ধরন দেখে বোঝা যাচ্ছে। ভূমিকে বসতে দেখে বাকি ছেলেগুলোর থেকে বিদায় নিয়ে কিছুটা ঝুঁকে তাকালো ভূমির দিকে। আগ বাড়িয়ে বেশ শান্ত কোমল কণ্ঠে বলল, হাই, আমি আরিয়ান আফিফ, তোমার পাশের সিটটা আমার। হুট করে এগিয়ে ছেলেটার কথায় ভূমি কিছুটা ঘাবড়ে গেল। সে কি উত্তর দেবে? নিজে থেকে কথা বলবে? বুঝে উঠল না ছোটবেলার দুই ছেলে বন্ধু বাদে আর কখনো কোনো ছেলের সাথে কথা বলা হয়নি, যার কারণে নার্ভাস। ভূমিকে কিছু বলতে না দেখে ছেলেটা পুনরায় প্রশ্ন করল, তোমার নাম কি? ভূমি সৌজন্য হাসলো এবার। এতক্ষণে চোখ তুলে তাকালো পাশে বসা ছেলেটার দিকে। ঢ্যাপ ঢ্যাপ করে তার দিকে তাকিয়ে হাসছে, যেন কতদিনের চেনা। অপরিচিত বলে কথা বলতে ইচ্ছে না করলেও এই মুহূর্তে ছেলেটার সাথে ভাব দেখে কিছু করা ঠিক হবে না। আশেপাশে পরিচিত কেউ নেই, এখনই এই ছেলেটাই একমাত্র তার ভরসা। চোখ মেলে ছেলেটার আপাদমস্তক পরখ করে নিলে বসে থাকা হলেও তার চেয়ে হাইটে বেশ উঁচু, স্বাস্থ্য মোটামুটি ভালোই। দেখে বুঝবার কথা না ছেলেটা সবে ইন্টারমিডিয়েট দিচ্ছে। ভূমি ওদিকে মাথা ঘামালো না। চেহারা মোটামুটি ভালোই, কথাবার্তাও বেশ স্মার্ট। একটু আগে শুনল তো। ভূমির সিক্স সেন্স জানান দিল নিশ্চয়ই পড়ালেখায়ও ভালোই হবে। ভূমি মুখে হাসির রেখা টেনে উত্তর দিল, আমার নাম ভূমি। শুধুই ভূমি? ছেলেটার কথা পাল্টা প্রশ্ন। ভূমি বিরক্ত হলো, তাও জবাব দিল, না, শুধু ভূমি নয়, আলিশা আহমেদ ভূমি। বেশ সুন্দর নাম, তুমি আমাকে আফিফ বলে রাখতে পারো। ভূমি মাথা নাড়ালো হেসে। তন্মধ্যে হলগার্ডরা প্রবেশ করতে যে যার জায়গা দখল করে নিল। পেপার দিতে নিজেদের মতো লিখতে শুরু করলো সকলে। ভূমি কিছুটা লিখে আর হাত আগাতে পারছে না। চুপচাপ মুখে হাত দিয়ে মন খারাপ করে বসে আছে। ভয়ে আড়ষ্ট হয়ে আসে, যদি এভাবে খাতা জমা দিয়ে দিতে হয় তাহলে তো নিশ্চিত ফেল। ভূমির মনে ভয় এলো সে কিভাবে আড্ডের সামনে যাবে। এ মুখে কি আর কখনো ওনার সামনে নিয়ে দাঁড়ানো সম্ভব? চোখ ঝাপসা হয়ে আসছে কষ্টে। আর চোখে একবার দেখলো ছেলেটাকে, কি কনফিডেন্সের সাথে লিখে যাচ্ছে। মন চাইছে একবার বলতে, দেখাতে, কিন্তু নিজের আত্মসম্মান বজায় রাখতে তা পারছে না। এমসিকিউ না হয় যেমন করে হোক দিয়েছে, কিন্তু সিকিউ তো দুইটা কমন এসেছে, তাই লিখে বসে আছে। আফিফ তা খেয়াল করলো, মৃদু আজ করে ডাকলো। ভূমি তাকাতেই চোখের ইশারায় জানাতে চাইলো সে কি পারছে না। ভূমি লজ্জা হলে ইতস্তত হয়ে মাথা দুলালো দুদিকে। আফিফ কিছু না বলে লেখা বন্ধ করে এগিয়ে ধরলো ভূমির সামনে নিজের খাতা। খুশিতে চিকচিক করে উঠল নয়ন। ছেলেটার প্রতি ধারণা ভুল ছিল তার নিশ্চিত। কত ভালো ছেলেটা, ভূমির বেশ মায়া হলো ছেলেটার প্রতি, তাকে সাহায্য করেছে ভেবে। কড়া গার্ডের মাঝে 3 ঘন্টা পার হতে সকলে উদ্বুদ্ধ হয়ে উঠল বের হতে। ভূমি ফাইলপত্র হাতে নিয়ে পা চালিয়ে বেরিয়ে এলো হল থেকে। যতটা ভয় আর জড়তা নিয়ে পরীক্ষা দিতে এসেছিল তার থেকে দ্বিগুণ খুশি আর আনন্দ নিয়ে বাহিরে এসে আড্ডিকে পেয়ে খুশিতে লাফিয়ে উঠল। জড়িয়ে ধরে কথা ঝুড়ি খুলে দিল। পরপর সব বন্ধু বান্ধবের সাথে আজ অনেকদিন পরে দেখা হয়ে ফুরফুরে মেজাজ নেমে এলো নিচে। গার্ডিয়ানদের গিজগিজ করা উপচে পড়া ভিড়। মানুষের শরীর আর মাথা ব্যতীত কোনো কিছু দেখা মিলছে না। ঘামের আষ্টে গন্ধে চারদিক বিশ্রী এক অবস্থার সৃষ্টি হয়েছে যেন। বিরক্তি নিয়ে একে অপরের হাত ধরে ভিড় ঠেলে ঠুলে যান বাঁচিয়ে গেট পার হতেই চোখে পড়ে সামনে বাইকে হেলান দিয়ে বক্ষে হাত বেজিয়ে শটান দাঁড়িয়ে থাকা আড্ডের দিকে। সাদা শার্ট ঘামে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। জিম করা শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট প্রতীয়মান হয়ে উঠেছে। ভূমি আটকে এই সময় এখানে দেখে বেশ খানিকটা অবাক হয়। সম্মোহনী দৃষ্টিতে তাকিয়ে ভাবতে থাকে উনি তো পরীক্ষার থাকার কথা, তবে এ সময় এখানে কিভাবে এসেছেন? আমার জন্য এসেছেন। কথাটা ভাবতে আনন্দে মনটা নেচে উঠল। মুখে প্রাপ্তির হাসি ফুটে উঠল। তার মনের ইচ্ছা পূরণ হয়েছে আজ। কথাটা ভেবেই উঠতে লাগলো কল্পনার আকাশে। আড্ডি সহ বাকিরাও নিজেদের স্যারকে এখানে দেখে বিস্ময় নিয়ে তাকায়। ভূমিও অস্ফুট স্বরে বলে ওঠে, আদ্র ভাইয়া। ভূমি মুখে ভাইয়া ডাকটা শুনে সবাই আশ্চর্যজনিত হয়ে তাকায় ভূমির দিকে। রাকিব পাশ থেকে বলে ওঠে, ভাইয়া মানে? ভূমি, তুই আদ্র স্যারকে ভাইয়া বলছিস কেন?
চাহনির সামনেই কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা আদ্রের দিকে ফেলে স্বাভাবিক গলায় উত্তর দেয়, উনি আমার বড় আব্বুর ছেলে, উনি আদ্রির ভাই। ভূমির কথা শুনে অবাকের সকলের মুখ হা হয়ে যায়। এমন কিছু তারা কখনো ভাবতেই পারেনি, আশা করেনি। এতগুলো মাস হয়ে গেল, কখনো তো জানলো না সার্জি ওদের ভাই। বাকিরা অবাক হলেও মিথিলা তেমন প্রতিক্রিয়া দেখালো না, সে তো প্রথম থেকেই জানতো। রাকিব অবিশ্বাস্য মুখ বিস্ময় নিয়ে পুনরায় বলে, কিন্তু তোরা তো কখনো বলিসনি স্যার তোদের ভাই হয়। রাকিবের প্রশ্নের সাথে তাল মিলিয়ে সমান তালে বাকিরাও মাথা দোলায়। তারাও জানতে উদ্গ্রীব হয়ে চেয়ে আছে। রাকিবের মুখে ভাই সম্বোধন শুনে ভূমি রেগে মেগে চোখ গরম করে তাকায়, শক্ত কণ্ঠে বলে, বললাম না বড় আব্বুর ছেলে, উনি আদ্রির ভাই। আর আমার চাচাতো ভাই আমার ভাই না, বুঝলি? রাকিব কাঁধ উঁচিয়ে বলল, একই তো হলো, ভাই আর চাচা তো ভাই, কিন্তু কথা শেষ হওয়ার আগে ভূমি রেগে রাকিবের পিঠে চাপড় মেরে দাঁত কিরমির করে বলে, ভাই মানে হচ্ছে আমার মায়ের গর্ভের ভাই। ভাই মানে হলো আমার বাপের বড় ছেলের বউয়ের ছেলে, বুঝলি? আর একবার ওনাকে আমার ভাই বানাতে আসলে এখানে পুঁতে দিব। ভূমি যুক্তি শুনে মুখ হাঁ করে সবাই ওর দিকে তাকালে ভেঙচি কাটে। ভূমিদের এগোতে নিয়েও ওভাবে সামনে দাঁড়িয়ে যেতে দেখে আদ্র এবার সোজা হয়ে এগিয়ে আসে। চোখের সানগ্লাসটা খুলে শান্ত স্বরে জিজ্ঞেস করে, সবার পরীক্ষা কেমন হয়েছে? মুখে হাসি টেনে বিস্ময় ভুলে নিজেদের স্যারের প্রশ্নের উত্তরে সকলে একসাথে জবাব দেয়, আলহামদুলিল্লাহ স্যার। উত্তরে আদ্র কেবল হাসে। কিছু বলতে মুখ খুলবে, তার মধ্যে হঠাৎ পেছন থেকে কেউ ভূমির নাম ধরে ডাকে। এই অনাকাঙ্ক্ষিত ডাকে সকলের নজর সেদিকে ঘুরে যায়। আদ্র সহ সবাই পেছন ফিরে তাকাতে দেখে ফাইলপত্র হাতে একটা ছেলে এগিয়ে আসছে। উপস্থিত কেউ না চিনলেও ভূমির পরিচিত। ছেলেটাকে দেখে মুখে হাসির রেখা ফুটে, যা আদ্র বেশ খেয়াল করে। কৌতূহল নিয়ে তাকায় সেদিকে। আফিফ ভূমির ঠিক পাশে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল চেহারায় বলে ওঠে, এই আলিশা, তোমাকে সেই কখন থেকে আমি খুঁজছি, তুমি এক্সাম শেষ হতেই কোথায় হারিয়ে গেলে? প্রথমত চমকায় ভূমিকে এই নামে সম্বোধন করা দেখে। ছেলেটা তাদের কলেজের না, আবার পরিচিত কেউ বলে মনে হচ্ছে না। আদ্র ছেলেটার ওপর নিজ খেয়াল করে দেখলো। কথাবার্তার তাকানোটা মোটেও পছন্দ হলো না আদ্রের। হাসি মুখ বোথা হয়ে তাতে দখল করে নিল একরাশ কৌতূহল। ভুরুজোড়া জড়ো হয়ে এলো, সামনে তাকিয়ে অপেক্ষা করলো এদের পরিচয় জানার। ভূমি সৌজন্যে হেসে জবাব দিল, ফ্রেন্ডরা সবাই দাঁড়িয়েছিল, এজন্য বেরিয়ে এসেছিলাম। ভূমির কথায় আফিফ তাকালো পাশে দাঁড়ানো সবার দিকে, হেসে হাত নেড়ে সবাইকে হাই জানালো। সামনে তাকিয়ে আদ্রের দিকে চোখ পড়তে থেমে জিজ্ঞেস করলো, উনি তোমার ভাই রাইট? ভূমির রাগে মাথা ফেটে এলো। আজ সবাই তাকে আদ্র ভাইয়ের বোন বানাতে কেন উঠে পড়ে লেগেছে? সবার কাছে ওনাকে ভাই কেন মনে হচ্ছে? জামাই বলে কি কেউ মনে করতে পারছে না? এটাও তো বলতে পারে উনি তোমার বয়ফ্রেন্ড বা হাজবেন্ড। চোখ বন্ধ করে ভারী এক নিঃশ্বাস টেনে মুখে চসূচক শব্দ করে নিজের বিরক্তি পায়ের তলায় পিষে নিল। যাই হোক, এর সাথে গরম দেখালে চলবে না। হাতিয়ার। ভূমি কিছুটা শক্ত কণ্ঠে জবাব দিল, না, উনি আমার কাজিন, ভাই নয়। এমন করে দেওয়া উত্তরে ভূমির কণ্ঠে বেশ বিরক্ত ফুটে উঠেছে। তার সকলের বেশ বোধগম্য হলো। আদি পাশ থেকে মুখ টিপে হাসছে বোনের অবস্থা দেখে। নিজের গাড়ি আসতেই আফিফ বিদায় জানালো, আলিশা সি ইউ। পরপর সবার দিলে বাই বলে আদ্রকে সালাম দিয়ে চলে গেল। আফিফের যাওয়ার দিক থেকে চোখ সরিয়ে ভূমিতা ঠেকালো সামনে দাঁড়ানো আদ্রর দিকে। সে এখনো একইভাবে ফুলানো বক্ষে হস্ত জোড়োয়া সন্তপর্ণে জায়গা দিয়ে তার দিকে তাকিয়ে আছে। আদ্রের কুচকানো ভুরু আর প্রশ্ন ভরা চাহনের দিকে ভূমি নিজে থেকে বলে, ও আফিফ, আমার পাশে ওর সিট পড়েছে। ছেলেটা একটু বিরক্ত হলেও ভালো আছে অনেক, জানেন। বলতে নেওয়া কথা মুখে রেখে ভূমি থেমে গেল, আর তা বাহিরে প্রকাশ করতে পারল না। আদ্র রেগে কটমট করে তাকায়। ভুরুজোড়া অধিকতর প্রসারিত করে এমনভাবে দৃষ্টি নিক্ষেপ করেছে যেন এক্ষুনি মেরে চোখ মুখ অন্ধকার করে ফেলবেন। ভূমি কিছুটা বিভ্রান্ত বোধ করলো, বুঝলো না এভাবে কেন লোকটা তার দিকে চেয়ে আছে। ভূমি চোখ পিটপিট করে তাকিয়ে ধীর গলায় জানতে চায়, কি আমি কি করেছি? এভাবে দেখছেন কেন? ভূমির কথায় আদ্র নিজের নজর সংযত করে, চোখ সরিয়ে মাথাটা ঝাঁকড়ায়। বুকের কাছে গোছানো চশমাটা টেনে চোখে ঠেকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে, বাইকে ওঠো। ভূমি প্রফুল্ল চিত্তে আওয়াজ তুলে বলে উঠল, আদ্র ভাইয়া, আপনি আমাদের নিতে এসেছেন? আদ্র জবাব না দিয়ে বাইকে উঠে বসে হেলমেট লাগাতে ব্যস্ত হয়ে পড়ল। আদ্রের থেকে উত্তর না পেয়ে মুখ ভার করে কিছু সময় সেদিকে তাকিয়ে থেকে উঠে বসলো আদ্রের পেছনে, আর তার পেছনে আদ্রি। বাকিরাও বিদায় নিয়ে চলে গেল নিজেদের মতো করে। বাইক স্টার্ট দিতেই ভূমি আদ্রের চ্যাপটা পিঠে জাপটে জড়িয়ে ধরল, এমনভাবে ধরেছে যেন না ধরলেই পড়ে ব্যাং হয়ে যাবে। ভূমি আদ্রকে এভাবে জড়িয়ে ধরতে পেরে মনে মনে হেসে কুটি কুটি হচ্ছে। নিজের আদ্র ভাইয়ের ছোঁয়া পেতে সপ্তদশীর বেশ ভালোই লাগছে।
আবেগ জমা হয়ে মনের মাঝে রঙিন প্রজাপতিরা ডানা ঝাপটাচ্ছে। কত সত্য কল্পনা সেজে উঠছে, বুকের ধুকভুকানি তীব্র হয়ে উঠছে, শিহরণে সারা শরীরের লোমকূপগুলো সোজা হয়ে আসছে। কিন্তু এতে মেয়েটার নড়চড় নেই। ভালো লাগছে তো এত কিছু দেখার কি সময় আছে? গাড়ি যত এগুচ্ছে ভূমির হাতের বাঁধন তত বেশি শক্ত হচ্ছে। ছোট ছোট হাতে আড্ডের প্রশস্ত চিড়ের মতে চ্যাপটা পৃষ্ঠ যত সম্ভব আঁকড়ে ধরতে আপ্রাণ চেষ্টা চালিয়ে গেল। এভাবে ধরায় আড্ডের বাইক চালাতে বেশ অসুবিধা হচ্ছে। চলন্ত বাইকেই বারবার নড়ে চড়ে উঠছে, কিছু বলতে চাইছে কিন্তু বাতাসের সাই সাই আওয়াজে তা হাওয়ায় মিলিয়ে যাচ্ছে, পেছন অব্দি পৌঁছানোর সুযোগ হচ্ছে না। ভূমি হুট করে নিজের ক্লান্ত ভারী মাথাটা এলিয়ে দেয় আড্ডের মসৃণ ঘামে জবজবে হয়ে ওঠা পিঠে। এতে ভূমির কোনো মাথা ব্যথা নেই, ভালোবাসার মানুষের সঙ্গ উপভোগ করছে, এটাই সবচেয়ে বড় কথা। চোখ বন্ধ করে নিল সন্তপূর্ণে। হুট করে মাঝ রাস্তা ব্রেক কষে বাইকটা থামাতে ভূমির কল্পনা ছেদ ঘটে। ধরপড়িয়ে ওঠে, মেরুদণ্ড সোজা করে তাকায় আড্ডের দিকে। আড্ড মাথার হেলমেট খুলে কটমটে চাহনিতে পেছন ফিরে তাকায়, শক্ত কণ্ঠে বলে ওঠে,